ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। শুরুতেই যে সংবাদটি, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আজও বিক্ষোভ উত্তেজনা। দুই দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব, নিরাপত্তা জোরদারের আহ্বান ঢাকার। শুরুতেই আজাদ মজুমদার, আপনার কাছে একটু জানতে চাই, মন্তব্য জানতে চাই, এই দুই দেশের সম্পর্ক অবনতি কিভাবে, আসলে কবে উন্নতি হবে, সামগ্রিকভাবে যদি একটু মন্তব্য করতেন। দুই দেশের সম্পর্কের কবে উন্নতি হবে এটা তো আসলে বলা মুশকিল, এভাবে সুনির্দিষ্ট ভাবে। তবে আমরা আশা করি যে আহ, যে দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হবে না। আপনি আহ, দেখেছেন যে আপনার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গত কিছুদিন ধরে আহ, আমাদের দেশের মানুষের মধ্যে কিছু কিছু বিষয়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এই মানুষের ক্ষোভগুলো প্রশমন করে ভারতের যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে ভারতীয় দূতাবাস সহ ভারতীয় আরো অন্যান্য স্থাপনাগুলো আছে, যেগুলোতে ভারতীয় কর্মকর্তাদের অফিস আছে, সেগুলোর নিরাপত্তার একটা উম, অনেক আগে থেকেই আসলে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। আমরা আশা করেছিলাম যে একই রকমের পদক্ষেপ হয়তো ভারতও গ্রহণ করবে। তো এদিক থেকে আমরা আর নতুন করে আর কোনো কিছু যদি না ঘটে, তাহলে আশা করা যায় যে হয়তো দুই দেশের সরকার আলোচনা করে অন্তত এই মুহূর্তে যেসব বিষয় নিয়ে উত্তেজনা আছে এগুলো নিরসন করা সম্ভব। জি, নিশ্চয়ই। আজাদ মজুমদার, আপনার কথার মানে সূত্র ধরে একটু বলতে চাই, পুনরাবৃত্তি যদি না হয়, মানে পুনরাবৃত্তি হবে না এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে কি রয়েছে যে মব সন্ত্রাস এসব ঠেকানোর মতো? দেখেন, বাংলাদেশে একটা নির্বাচন আসন্ন, জি। এবং নির্বাচনের আগে, যে কোনো নির্বাচনের আগেই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক থাকে। এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হুম। এবং সেটা সামাল দেওয়ার জন্য সরকারের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার কাজ করে যাচ্ছে। হয়তো সবসময় সফল হতে পারছে এরকমটা একেবারে খুব জোর গলায় আমরা দাবি করব না, কিন্তু এটুকু অন্তত নিশ্চয়তা দিতে পারি দেশের মানুষকে যে এই ক্ষেত্রে সরকার সার্বক্ষণিকভাবে কাজ করছে, এবং আমরা আশা করি আহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাঙ্ক্ষিত সাফল্য পাবে, এবং আমাদের দেশে যে সামনে যে নির্বাচনটা, সেই নির্বাচনটা খুব নির্বিঘ্নে সম্পন্ন হবে। জি, নিশ্চয়ই। দুই দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ভারতীয় হাইকমিশনারের কাছ থেকে কি আশা করে, কিংবা হাইকমিশনারেরও নিশ্চয়ই কোনো বক্তব্য রয়েছে, সেই সব বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা, কিংবা কোনো কিছু জানা থাকলে জানতে চাই আপনার কাছে। বাংলাদেশ তো আপনি জানেন যে গত আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারতীয় হাইকমিশনকে নিয়ে 6 বার তলব করেছে বিভিন্ন সময়ে। আপনার এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের কনসার্ন গুলো তাদেরকে জানিয়েছে। যদি বাংলাদেশের কনসার্ন গুলো ভারতের পক্ষ থেকে অ্যাড্রেস করা হতো, তাহলে তো আর এতবার ডাকারই প্রয়োজন হতো না। আমাদের যে কনসার্ন গুলো আছে সেগুলো আপনারা জানেন, আমাদের দেশের মানুষও জানেন কোন কোন বিষয়ে বাংলাদেশের এই মুহূর্তে কনসার্ন আছে, বা আগেও কনসার্ন ছিল। এই কনসার্ন গুলো ওনাদেরকে অবহিত করা হয়েছে, এবং এই বিষয়ে বেসিক্যালি ওনাদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে, যাতে বাংলাদেশের কনসার্ন গুলো ভারত সরকার অ্যাড্রেস করে। কনসার্নগুলো কি একটু স্পষ্ট করে বলা যাবে, একটু আপনার মানে এটা তো বক্তব্য? আপনারাই জানেন যে আমরা আমাদের দেশের দণ্ডপ্রাপ্ত আসামি ভারতে আছে। ভারত হুম। থেকে বসে কেউ কেউ আমাদের দেশে উস্কানি দিচ্ছে, যে যার ফলে আমাদের দেশে কিছু অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। তো আমরা আমাদের দেশের আইন মেনে আমাদের দেশে যারা আদালতের কর্তৃক সাজাপ্রাপ্ত, তাদেরকে ফেরত চেয়েছি। আমাদের দেশের এখন তো আমাদের দেশের দূতাবাসের নিরাপত্তা চাওয়া হয়েছে আমাদের, কারণ আমাদের দেশের দূতাবাসে কিছু উগ্রবাদী হামলার ঘটনা ঘটেছে। হামলা তো ঠিক বলবো না, কিছু উগ্রবাদী দূতাবাস প্রাঙ্গণে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এর আগে আগরতলায় বাংলাদেশের উপদূতাবাস যেখানে, সেখানে হামলার ঘটনা ঘটেছিল। এই সময় এরকম বিভিন্ন সময়ে তো বিভিন্ন ঘটনা ঘটেছে। আর তাছাড়া আপনার বাংলাদেশ তো গত 1.5 বছরে জুলাই বিপ্লবের পর থেকে ভারত থেকে নানা ধরনের অপপ্রচারের শিকার হয়েছে, নানা ধরনের গুজব গুঞ্জন এবং তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে। তো এই বিষয়গুলো এগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের এই কনসার্নগুলো অ্যাড্রেস করা হয়েছে। রাষ্ট্রদূত পর্যায়ে বা হাইকমিশনার পর্যায়ে এগুলো কথাবার্তা হয়েছে, এবং ভারতকে আমাদের যে উদ্বেগের বিষয়গুলো এগুলো জানানো হয়েছে।
জি, নিশ্চয়ই। আবারও আপনার কাছে আমরা ফিরবো। আমরা মঞ্জুরুল ইসলাম, আমি একটু আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন যে দুই দেশের যে মধ্যে উত্তেজনা বিরাজ করছে, আপনার একটু মন্তব্য জানতে চাই যে গণতান্ত্রিক সরকার আসলেই কি এই উত্তেজনা প্রশমন হবে? মানে ভারত আসলে কি চাইছে? আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। গণতান্ত্রিক সরকার আসলে এই উত্তেজনা খুব সহসা প্রশমিত হবে বলে আমি মনে করি না। কারণ এই অবস্থা যেটা হয়েছে সেটা উন্নতি করতে হলে ভারতকেই করতে হবে। কারণ গত 15-16 বছর বাংলাদেশের মানুষের সাথে কিন্তু ভারতের কোনো সম্পর্ক ছিল না। ভারতের সম্পর্ক ছিল একটি দল এবং একজন ব্যক্তির সাথে। বিশেষ করে একজন ব্যক্তির সাথে বাংলাদেশের ভারতের সম্পর্ক ছিল। সেই জায়গাটাতে ভারত এই গত 17 মাসে কোন রকম উন্নতি করার চেষ্টা করে নাই। বরং বারবার ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অ্যাক্টিভিস্ট এবং ভারতের অনেক রাজনীতিবিদ বাংলাদেশ সম্পর্কে নানা রকম ভাবে কুৎসিত মন্তব্য করেছে, অশোভন মন্তব্য করেছে। এবং ভারতের অনেক দায়িত্বশীল ব্যক্তিও বাংলাদেশ সম্পর্কে দায়িত্বহীন উক্তি করেছে, বক্তব্য প্রদান করেছে। তো আমি মনে করি যে ভারত বাংলাদেশ সম্পর্কে যত যত উত্তেজনামূলক বক্তব্য রেখেছে বা উস্কানি দিয়েছে তার তুলনায় বাংলাদেশ অনেক কমই করেছে। কিন্তু তারপরও আমরা দুই দেশের সাথে সম্পর্কের অবনতি চাই না। আমাদের দেশের মানুষ যথেষ্ট সহনশীল অবস্থায় এখনো আছে। হ্যাঁ, ধরেন আমাদের দেশের মানুষের মধ্যে গত 16 মাসে 17 মাসে ভারত বিরোধী মনোভাব অনেক বেশি গ্রো করেছে। এইটার জন্য কিন্তু ভারত নিজেই দায়ী। এটা এমন না যে বাংলাদেশের মানুষ দায়ী, ভারত নিজেই দায়ী। কিন্তু তো এখন তাদের কৃতকর্মের কারণে যদি এখানে ভারত বিরোধী সেন্টিমেন্ট ডেভেলপ করে, সেটার জন্য তো বাংলাদেশের মানুষ দায়ী না। তোমরা নিজেরাই এই যে এই কাজটা করেছো। আচ্ছা। আপনি দেখেন যে আমাদের আমাদের যে ভিসা বন্ধ করে দেওয়া, সেটা সিদ্ধান্ত তো বাংলাদেশের হাই কমিশন হঠাৎ করে নিয়েছে। ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়েছে, হঠাৎ করে আমরা জানলাম যে ভিসা বন্ধ করে দিচ্ছে। কেন ভিসা বন্ধ করে দিচ্ছে এর কোনো জবাব নাই। এরপরে আবার ভিসা চালু করেছে। কিন্তু আমাদের সরকার যতটা সম্ভব ভিসা সেন্টার গুলা, ইন্ডিয়ান হাই কমিশনের অফিস, ইন্ডিয়ান হাই কমিশন রিলেটেড বিভিন্ন প্রতিষ্ঠানে যতটা সম্ভব নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা তো আমাদের হাই কমিশন থেকে শুরু করে আমাদের ইন্ডিয়াতে আমাদের যে স্থাপনাগুলা বাংলাদেশের, যে সমস্ত আমাদের কনসার্ন অফিস আছে, সেগুলোতে তারা তো যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে পারে না। যেমন গতকালও ভারত সরকার, ভারতের ফরেন মিনিস্ট্রি ডেপুটি সেক্রেটারি, একজন এডিশনাল জয়েন্ট সেক্রেটারি আমাদের রাষ্ট্রদূতকে ডেকেছিল এবং তারা বলতেছে সেটা এমনি ডেকে কথা বলেছে, তলব করে নাই। তখন আমরা কূটনৈতিক শিষ্টাচার যেটা জানি, কোনো হাই কমিশনারকে যখন ফরেন অফিস ডাকবে, সেটা তো চা খাওয়ার জন্য ডাকে না, নিশ্চয়ই কোনো না কোনো কারণে ডাকে এবং কনসার্ন হয়ে ডাকে। তো ভারতের এই ডাকাটাকিটা কিন্তু সামান্য কিছুতেই তারা ডাকে। আমরা কিন্তু যখন আমাদের হাই কমিশন গুলাকে, যখন আমাদের ফরেন অফিস ডাকে, তখন কিন্তু একদম ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে ডাকে। কোনো কোনো আচ্ছা। সময় দেখা যায়, আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দাবি তোলার পরে সরকারের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনকে ডাকা হয়েছে। এই সাম্প্রতিক সময় কিন্তু তাই হয়েছে। তো জি। সেই জায়গাটায় আমি মনে করি যে আমাদের দেশের সরকার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমরা ভারতের তুলনায় অনেক বেশি ধৈর্য রক্ষা করছি। তো জি, আমি বাংলাদেশ আরেকটি বিষয় একটু জানতে চাই যে আপনি বললেন একটি দল কিংবা একজন ব্যক্তির সঙ্গে আসলে ভারত সবসময় সম্পর্ক রাখতে চেয়েছে। এটার আসলে কারণটা কি? মানে বাংলাদেশের মানুষের সাথে কিংবা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সাথে ভারতের কেন সুসম্পর্ক, কিংবা কখনো ভারত অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে আসুক, সেই বিষয়টি আসলে ভারত কখনো চেয়েছে কি না আমি জানি না, মানে পরিস্থিতি দেখে মনে হচ্ছে না। এটা কেন যে আওয়ামী লীগের সাথেই ভারতের সবসময় সম্পর্ক থাকতে হবে? মানে আপনার কি মনে হয় পর্যবেক্ষণ? এটা হলো আমাদের সূত্রটা হলো আমাদের লিবারেশন পিরিয়ড থেকে। আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। সেই জন্য তারা ওই সময় আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তো অস্বীকার করার সুযোগ নাই। তা আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক, ওই সময় কংগ্রেস ক্ষমতায় ছিল। তো এই ভারতের রাজনীতির যে মেরুকরণটা, বাংলাদেশের সাথে তারা সম্পর্কটা হোক, সম্পর্কটা সেই কংগ্রেসই থাকুক
সেই বিজেপি আসুক, যেই আসুক, অথবা দেবগৌড়ের মতো মানে একটা একটা আহ, কি বলে এটাকে, সর্বদলীয় সরকারই আসুক না কেন, হুম। তো ভারত চায় যে বাংলাদেশের, যেহেতু তিন দিকে ভারত, সেই জন্য ভারত চায় যে বাংলাদেশের উপর তাদের দাদাগিরি করতে। তারা যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এইটা বারবার তারা মনে করিয়ে দিতে চায়, কিন্তু ভারত মানে ওইটা মনে করে না যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা যেটা ছিল, বাংলাদেশের 7.5 কোটি মানুষ যুদ্ধ করেছে বাংলাদেশের জি। স্বাধীনতার জন্য, জি। আর ভারত যুদ্ধ করেছে পাকিস্তান ভাগ করার জন্য। জি। তো বাংলাদেশের 7.5 কোটি মানুষের সহযোগিতা নিয়ে তারা পাকিস্তান ভেঙেছে, সেটা তারা কখনো কিন্তু স্বীকার করে না। জি, সেটা যদি বেশ স্বীকার কিছু করত, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল আপনার বক্তব্য থেকে। একটি বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমাদের অন্যান্য কিছু প্রসঙ্গ আছে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন মঞ্জুরুল ইসলাম এবং আজাদ মজুমদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বিরতির পর সংবাদ সম্প্রসারণে। আজাদ মজুমদার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। রাজনৈতিক দলগুলো বলছে যে গণতন্ত্র বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আওয়ামী লীগের ভোট পেতে প্রতিযোগিতায় বিএনপি জামায়াত, অভিযোগ নাহিদের। আপনার কাছে একটু জানতে চাই যে গণতন্ত্রকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ থাকার একটা আহ্বান জানানো হয় সবসময় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে। এখন যারা মব সন্ত্রাস করে তারা কোনো না কোনো তো রাজনৈতিক দলের সমর্থক। তাদেরকে যদি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে আসলে ঐক্যবদ্ধ হবে কি করে রাজনৈতিক দলগুলো? আমরা মনে করি এক্ষেত্রে একটা ব্রডার কনসেনসাস কিন্তু আছে অলরেডি। হুম। যারা এই ধরনের সন্ত্রাসের সাথে জড়িত এদেরকে আসলে কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে না দেখে আসলে এদেরকে সন্ত্রাস হিসেবেই দেখা উচিত। হ্যাঁ। সে যে দলেরই হোক, তার রাজনৈতিক পরিচয়টা না দেখে তার অপরাধের গুরুত্বটাই আসলে সবার আগে বিবেচনা করা উচিত। নিশ্চয়ই। আমরা অপরাধীকে যদি অপরাধী হিসেবে দেখতে শুরু করি সবাই মিলে, তাহলে কিন্তু আর ওই রাজনৈতিকভাবে এক্ষেত্রে রেষারেষিরও কোনো সুযোগ থাকে না। যে ব্লেম গেমটা আমরা অনেক সময় দেখি যে এই দল ওই দলকে ব্লেম দেয়, এটাও হয় না। সো অপরাধীকে তার অপরাধের মাত্রা অনুযায়ী, তার অপরাধের গুরুত্ব অনুযায়ী তাকে বিবেচনা করে তাকে যদি সেভাবে আইনের মুখোমুখি করা যায়, তাহলে আমাদের এই ধরনের অপরাধ আমি মনে করি কমে আসবে। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই চেষ্টাটাই করছে। সেখানে যারাই বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত আছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করে তাদেরকে পাকড়াও করার চেষ্টা করা হচ্ছে এবং আইনের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। জি, প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষেত্রে আমরা কিছুটা লক্ষ্য করেছি সেই বিষয়টি, কিন্তু অন্যান্য যেসব মব সন্ত্রাস হয়েছে কিংবা বিভিন্ন জায়গায় মাজার ভাঙা সহ সেসব ক্ষেত্রে কি আসলে দায়ীদের সেভাবে শাস্তি দেওয়া হয়েছে কিংবা আইনের আওতায় আনা হয়েছে কিনা, দুর্বলতা অবশ্যই আছে কিনা? অবশ্যই আইনের আওতায় আনা হয়েছে। আপনি যখন এই যে মাজার যে ভাঙার যে ঘটনাগুলো ঘটেছে সারা দেশে, আমরা কিন্তু আমাদের প্রেসিং এর থেকেও বিভিন্ন সময় এটার আপডেট দিয়েছি। আমি এই মুহূর্তে হয়তো আপনাকে সংখ্যা বলতে পারবো না, কিন্তু প্রত্যেকটা ঘটনাতেই কিন্তু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রথম আলো আর ডেইলি স্টারের ক্ষেত্রে যেটা সুবিধা ছিল যে এই দুইটা ঘটনা আসলে মানে এমন একটা জায়গাতে ঘটেছে, সেখানে অনেকগুলো ক্যামেরা উপস্থিতি ছিল, মানুষ দেখেছে, টিভিতে দেখেছে, বা আহ, অপরাধীদেরকে বা যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করাটা সহজ ছিল। যে আচ্ছা। কারণে যে কারণে আপনার গ্রেপ্তারগুলো কিন্তু খুব দ্রুত হয়েছে। আজকে পর্যন্ত যতদূর জানি যে 31 জনকে ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে, এর মধ্যে 28 বা 29 জনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অন্যান্য মাজার ভাঙার ঘটনায় সবসময় তো আর আসলে এইভাবে সিসি ক্যামেরা থাকে না যে আপনি একেবারে খুব দ্রুত শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করবেন। তারপরেও পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই এত সব সীমাবদ্ধতা সত্ত্বেও কিন্তু বেশ কিছু গ্রেপ্তার আছে এবং তাদেরকে বিচারেরও মুখোমুখি করা হয়েছে। মানে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে একটু আসতে চাই। আওয়ামী লীগের ভোট পেতে প্রতিযোগিতায় বিএনপি জামাত, অভিযোগ করেছেন নাহিদ ইসলাম, মানে এনসিপি। আওয়ামী লীগের ভোট আসলে এটা নিয়ে অনেক সমীকরণ, অনেক ইকুয়েশন বিভিন্ন রাজনৈতিক দল মেলাচ্ছে। কেউ বলে যে হচ্ছে আওয়ামী লীগের ভোট জামাতে যাবে, কেউ বলে যে বিএনপিতে যাবে। আপনার মন্তব্য আসলে জানতে চাই। আমি আপনার মাধ্যমে নাহিদ ইসলামকে যে প্রশ্ন করতে চাই সেটা হলো যে আওয়ামী লীগের কোনো ভোট যদি নাহিদ ইসলামের বাক্সে পড়ে, তখন কি নাহিদ ইসলাম সেই বাক্স থেকে ভোটটা ফেলে দিবে যে আওয়ামী লীগের ভোট আমি নিব না? তো ভোটের, আওয়ামী লীগের তো একটা নেতা কর্মী সমর্থকদের একটা ভোট তো আছে বাংলাদেশে। এমন তো না যে এই যে ভোটার লিস্ট যেটা নির্বাচন কমিশন করেছে, হুম। এইখান থেকে যারা যারা আওয়ামী লীগ করে অথবা আওয়ামী লীগ ভাবাপন্ন লোক যারা বা আদর্শে বিশ্বাস করে যারা, তারা ভোটার লিস্টে নাই, এমন তো বিষয়টা তো এমন না। তো হুম। নির্বাচনের দিন তারা তো ভোট দিতে যাবে, কাউকে না কাউকে তো ভোট দিবে।
আর আমাদের যে ভোটের যে কালচার প্রত্যেকটা নির্বাচনী এলাকায়, যেমন শহর এলাকায় সেটা দেখা যায় না, কারণ শহর এলাকায় বিভিন্ন এলাকার মানুষ এসে একটা অংশে বসবাস করে। কিন্তু গ্রাম এলাকার যে মানুষ, গ্রাম এলাকায় কিন্তু ভোটের সময় ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক হয়ে যায়, তখন দল কেন্দ্রিক সম্পর্ক থাকে না। আর এইবার যেহেতু সবসময় আমরা এই পর্যন্ত দেখে আসছি যে ভোটটা হতো আসলে ধানের শীষার নৌকা প্রতিযোগিতায়। হুম। এখন যেহেতু নৌকা নাই, নৌকার ভোট পাওয়ার জন্য সবাই চেষ্টা করবে। এখন নাহিদ ইসলাম যদি বলেন যে না, আমি নির্বাচনে অমুক আসনে দাঁড়াবো, দয়া করে আওয়ামী লীগের কোনো ভোটার ভোট কেন্দ্রে আসবেন না এবং আমাকে কোনো ভোট দিবেন না, এই ঘোষণাটা নাহিদ ইসলাম দিবে কিনা? যদি না দেয় তবে ধরে নিব যে তারও এই ভোটের প্রতি আকাঙ্ক্ষা আছে। আর যদি এই ঘোষণাটা দেয় তো পরিষ্কার হবে যে আওয়ামী লীগের ভোট এনসিপি চাচ্ছে না। তো এখন কথা বলার জন্য না, তো কথা এনসিপি বলতে। চাচ্ছে না বিষয়টা আসলে সেরকম না। তারা বলছে যে জামায়াত এবং বিএনপি আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে তাদের আসলে কাছে টানার চেষ্টা করছে, এরকম একটি মন্তব্য আসলে তার। ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের মাঠে ভোট হান্টিং এর জন্য সবাই চেষ্টা করবে। জি এনসিপির যদি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকতো তারাও চেষ্টা করতো, যেহেতু তাদের এই সম্ভাবনাটা নাই, যত দিন যাচ্ছে এনসিপি তত বেশি ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। সুতরাং জামাত এবং বিএনপি এখন এই দুইটা হলো মানে প্রতিদ্বন্দ্বী দল রাজনৈতিকভাবে জি আগামী নির্বাচন। সুতরাং এই দুই দলের মধ্যে ক্ষমতায় কে যাবে, ভোট হান্টিং কার কাছ থেকে কে করবে, সেটা তো তাদের প্র্যাকটিস করবে। যেমন ধরেন জামাত ইসলামী কোনো দিনও সংখ্যালঘু কোনো মানুষকে নির্বাচনের প্রার্থী করতো না, কিন্তু এইবার কিন্তু সেই জায়গা থেকে তারা বেরিয়ে এসে প্রার্থী সংখ্যালঘু করছে। মানুষকেও কিন্তু নির্বাচনের প্রার্থী করছে। তার মানে কি, সংখ্যালঘুর ভোট তারা চাচ্ছে। সংখ্যালঘুর ভোট কি আপনার বাংলাদেশে আওয়ামী লীগ ধরে নিত যে সংখ্যালঘু মানেই হলো আওয়ামী লীগের ভোট, ভোট ব্যাংক। তো জি এই আওয়ামী লীগ ভোট ব্যাংক নেওয়ার জন্য যদি সংখ্যালঘুর প্রার্থী তারা দেয়, তারা তো ভোটের রাজনীতি করছে। জি নিশ্চয়ই। এই ভোটের আসলে রাজনীতি সংখ্যালঘু করতেই শব্দটা হবে। শুনতেই যেন কেমন লাগে, আমরা তো সবাই এদেশের মানুষ। আমি একটু তারেক রহমানের বিষয়ে আপনার কাছে জানতে চাই। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সংবর্ধনায় অর্ধকোটি জনসমাগমের আশা। তারেক রহমানের আশা নিয়ে, তার নিরাপত্তা নিয়ে তিনি আসলে রাজনীতিতে কোনো পরিবর্তন আসতে পারে কিনা একটু মন্তব্য করবেন। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু পুলিশের 5ই আগস্টের পরে পুলিশের যেহেতু এখনো ট্রমা কাটেনি, পুলিশ নিজেরাই নিজেদের নিরাপদ দিতে পারছে না। পুলিশকে পাহারা দেয় এখন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সদস্যরা যদি মাঠে না থাকে, পুলিশের পক্ষে বর্তমান আইন শৃঙ্খলা রক্ষা করা খুব ডিফিকাল্ট। খুব ডিফিকাল্ট নিশ্চয়ই। আমি একই প্রশ্ন আজাদ মজুমদার আপনার কাছেও জানতে চাই, মানে সরকারের পক্ষ থেকে এটার সামাল দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা এত মানুষ? এখন জনাব তারেক রহমান উনি বাংলাদেশে আসবেন, এটা তো খুবই প্রত্যাশিত একটা বিষয় ছিল। এমন না যে উনি অপ্রত্যাশিতভাবে বাংলাদেশে আসছেন। সো উনি বাংলাদেশে আসবেন এবং উনি যেদিন আসবেন সেদিন জনসমাগম বেশি হবে, এটাও প্রত্যাশিত। সো সরকারের দিক থেকে এই বিষয়ে যথেষ্ট প্রস্তুতি আছে। আমরা যতটুকু দেখেছি যে এই বিষয়ে ওনার দলগতভাবে ওনার দলীয়ভাবে ওনার জন্য যে নিরাপত্তার আয়োজন করা হচ্ছে, তাদের সাথে সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট যারা আছেন তাদের ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে। এবং যেখানে লার্জ গ্যাদারিং যেখানে হয় সেখানে তো নিরাপত্তার আলাদা কিছু প্রোটোকল এমনিতেই থাকে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেটা যে কারণেই হোক। তো সেই প্রোটোকলগুলোও এখানে ফলো করা হবে। আশা করি আমরা হয়তোবা এই ক্ষেত্রেও জি পূর্ণ নিবেদন করতে পারবো। জি মঞ্জুরুল ইসলাম, একদম সংক্ষেপে, তারেক রহমান আসলে রাজনীতিতে কোনো পরিবর্তন আপনি দেখতে পারবেন, মানে আশা করছেন বাংলাদেশের রাজনীতিতে? অবশ্যই অবশ্যই তারেক রহমান আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসবে। কারণ তারেক রহমান ছাড়া বাংলাদেশের একটা দলের মধ্যে নেতৃত্বের একটি শূন্যতা তৈরি হয়েছে। কারণ তার দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। সুতরাং এখন নির্বাচন সামনে, তারেক রহমানকে আসতেই হবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। সে কারণে রাজনৈতিকভাবে গুণগতভাবে পরিবর্তনের সম্ভাবনা আমি মনে করি। জি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম এবং ধন্যবাদ আজাদ মজুমদার আপনাকেও। সংবাদ সম্প্রসারণে এই ছিল আজকের মতো, সঙ্গেই থাকুন।